Welcome everybody to our class. I think all of you know that our today's class is histology. আজকে আমরা হিস্টোলজি সম্পর্কে ইন ডিটেইলস পড়ব এবং আমাদের ক্লাসটাকে আমরা দুটো ভাগে ভাগ করেছি। প্রথম অংশে আমরা শিখব সেলস এন্ড দ্বিতীয় অংশে শিখব আমরা সিস্টেমিক হিস্টোলজি। This is the structure of a cells. আমরা একটা সেলের স্ট্রাকচার সম্পর্কে যাওয়ার আগে সেল সম্পর্কে দুটো কথা জেনে নেই। হিউম্যান বডিতে অলমোস্ট 200 টাইপস অফ সেলস থাকবে এবং এই সেলগুলোর শেপে যেমন ভেরিয়েশন, এই সেলগুলোর সাইজেও তেমনি ভেরিয়েশন থাকবে। হিউম্যান বডির সেলগুলোতে অলমোস্ট 5 মাইক্রোমিটার থেকে 50 মাইক্রোমিটার এই রেঞ্জের সেল পাওয়া যায় এবং 200 টাইপস অফ ডিফারেন্ট সেলস আমাদের হিউম্যান বডিতে থাকছে। শেপের ক্ষেত্রে যদি বলি, কিছু সেলস ফ্ল্যাটেন্ড, কিছু কিউবয়েডাল, কিছু কলামনার এবং কিছু ফিউজিফর্ম, কিছু হচ্ছে পিরামিডাল এটসেট্রা। দিস ইজ দ্য স্ট্রাকচার অফ সেলস। আমরা এটাকে বলছি দ্য স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ অল হিউম্যান বিং। প্রথমে আমরা যখন একটা টিস্যুকে স্টাডি করব বা একটা সেলকে স্টাডি করব, হাউ ইউ উইল প্রিপেয়ার দিস টিস্যু অর সেলস সেটা একটু জেনে নিই। একটু খেয়াল করুন প্লিজ, লুক অ্যাট দ্য প্রজেক্টর। আমরা একটা টিস্যুকে যখন কাটলাম নাইফ দিয়ে এবং সেটাকে আমরা প্রথম যে ধাপটা পার করতে হয় টিস্যুটাকে স্টাডি করার পূর্বে, সেটা হচ্ছে ফিক্সেশন। এই স্টেজে আমরা টিস্যুটাকে একটা 10% ফরমালিনের সলিউশনে দিব, যেটাতে বেসিক্যালি 3 ধরনের কাজ হবে। নাম্বার 1, এই টিস্যুর মধ্যে যে প্রোটিন আছে সেগুলোর ক্রস লিঙ্কেজ হবে। নম্বর 2, এই টিস্যুর মধ্যে যে ইন্টারনাল এনজাইমসগুলো আছে সেগুলো ডিগ্রেডেড হবে। নম্বর 3, এই টিস্যুর স্ট্রাকচারটা যাতে কোনো মাইক্রো অর্গানিজম দিয়ে পিউরিফিকেশন না হয় সেটা প্রিভেনশন হবে। অ্যাজ এ রেজাল্ট, এই টিস্যুর স্ট্রাকচার উইল বি প্রিজার্ভড অ্যান্ড দেন উই উইল মেক ইট ডিহাইড্রেটেড বাই ডিসলভিং ইট অ্যালকোহল সলিউশন। খেয়াল করে দেখেন, এখানে প্রথম যেই 4টা টেস্ট টিউব আছে সেটাতে অ্যালকোহলের তুলনামূলক কম কনসেন্ট্রেট সলিউশন থাকে, এরপরে আরো কনসেন্ট্রেট সলিউশন অ্যান্ড দেন মোর কনসেন্ট্রেট সলিউশন থাকে। এটাতে যদি আমরা 30 থেকে 40% অ্যালকোহল দেই, এটাতে হচ্ছে 60%, এটাতে 80 to 100% সলিউশন দিব। অ্যাজ এ রেজাল্ট, বাই ইনক্রিজিং দ্য কনসেন্ট্রেশন অফ দ্য অ্যালকোহল, টিস্যুকে যখন এই টেস্ট টিউবের মধ্য দিয়ে আমরা পার করব তখন দ্য টিস্যু উইল বি ডিহাইড্রেটেড। লেটার অন, এই অ্যালকোহলের যে সলিউশনে আমরা ডুবিয়েছিলাম এরপর সেই টিস্যুকে ক্লিয়ার করতে হবে, অর্থাৎ অ্যালকোহলকে ফ্রি করতে হবে। এখানে একটি প্যারাফিন এবং অ্যালকোহলের মিক্সিবল সলিউশন থাকে অ্যান্ড দেন আমরা এই টিস্যুকে ডুবাবো একটি মেল্টেড প্যারাফিনের সলিউশনে 52 to 60 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, অ্যান্ড দিস স্টেজ ইউজুয়ালি ডিফাইন্ড অ্যাজ ইনফিল্ট্রেশন। লেটার অন টিস্যুকে এমবেড করতে হবে, এমবেডিং এই ফর্মে টিস্যুটা থাকবে এবং সেটাকে আমরা ট্রিমিং করি, মাইক্রোটোন দিয়ে কাটি অ্যান্ড ফাইনালি হেমাটোক্সেলিন এবং ইউসিনের সলিউশন দিয়ে এই টিস্যুটাকে স্টেইন করে আন্ডার মাইক্রোস্কোপ আমরা স্টাডির জন্য রেডি করি। ওকে, এই সেলটাকে আমরা পেলাম। একটু খেয়াল করে দেখেন, আমরা এই সেলের ভেতরে স্ট্রাকচারটা এমবিবিএস লেভেলে সবাই পড়েছি। এখন পোস্ট গ্রাজুয়েশনের জন্য যেই তথ্যগুলো আমাদের দরকার, শুরুতে আমি যে কথাটা বলতে চাই, পোস্ট গ্রাজুয়েশনের জন্য আমাদের হিস্টোলজি টপিকটা আমরা যে পরীক্ষায় দিই, আইদার রেসিডেন্সি অর এফসিপিএস, আমাদেরকে হিস্টোলজি টপিক ফেস করতে হবে। সেই ক্ষেত্রে আমরা বলি যে জানকুইরা হচ্ছে আমাদের টেক্সট বুক, আমরা এটা থেকেই লেকচার রেডি করেছি, এটা থেকেই মূলত প্রশ্ন হয় এবং এটা থেকে ফলো করে প্রিপারেশন নিতে হয়। এ লট অফ ইনফরমেশনস। সো আমরা এক্সাম ওরিয়েন্টেড টপিকগুলো নিয়ে আজকে মূলত আলোচনা করব এবং এক্সাম ওরিয়েন্টেড কথাগুলোই মনে রাখার চেষ্টা করব, প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে, যে ইনফরমেশনগুলো আপনি শিটে নোট ডাউন করতে চান, প্লিজ আপনি অবশ্যই শিটে নোট ডাউন করবেন, অন্য কোনো খাতাতে না, অন্য কোনো নোটবুকে না প্লিজ, কারণ পরীক্ষার আগের রাতে আপনার শিটটাই হয়তো আপনার পাশে থাকবে। সো শিটে নোট ডাউন করলে সব ইনফরমেশনগুলো আপনি অ্যাট এ গ্ল্যান্স পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই সেলস নিয়ে আমরা সেলসের প্রথমে আমরা দেখছি যে একটা সেলের বাইরে একটা মেমব্রেন থাকে। বেসিক্যালি এর কাজটা হচ্ছে সেলের মধ্যকার যে ইন্টারনাল এনভায়রনমেন্ট আমরা যেটাকে আইসিএফ বলি এবং বাইরের যে এনভায়রনমেন্ট এক্সট্রা সেলুলার ফ্লুইড বা ইসিএফ, এর মধ্যে একটা ডিমার্কেশন, একটা ডিভাইডেশন যেটা মেনটেন করে সেল মেমব্রেন। সেকেন্ড আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সেলের ভেতরে সবচেয়ে কনসেন্ট্রেট এরিয়া, হাইলি ব্যাজোফিলিক নিউক্লিয়াস, এর মধ্যে যে কমিউনিকেশন চ্যানেল বা সেলের পাথওয়ে আমরা বলি যেটাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, পাশে আমরা যে স্ট্রাকচার দেখছি দ্যাট ইজ গলজি কমপ্লেক্স, এবং পাওয়ার হাউস অফ দ্য সেলস আমরা যাকে বলি দ্যাট ইজ মাইটোকন্ড্রিয়া,
অ্যান্ড এর পাশে আমরা দেখতে পাচ্ছি সেন্ট্রিওল, সেন্ট্রিজোমস, এর পাশে আমরা লাইসোজোমকে দেখতে পাচ্ছি, এবং অল দ্য অর্গানালিজ ইউজুয়ালি ভেসে থাকে হচ্ছে সেলের সাইটোপ্লাজম। সো নাও সেল ইন ডিটেলস। একটা সেলস আমরা শুরুতেই আমরা বলেছি যে স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লিভিং অর্গানিজম। ওকে, এই সেলগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করি। এক অংশকে আমরা বলছি প্রোক্যারিওটিক, এক অংশকে বলছি ইউক্যারিওটিক। খেয়াল করে দেখেন, যেই সেলগুলো তুলনামূলকভাবে ছোট, যাদের ট্রু নিউক্লিয়াস নেই, যাদের মেমব্রেন বাউন্ডেড অর্গানালিজ নেই, যে সেলগুলোর রাইবোজোমটা ইউজুয়ালি ছোট সাইজ, যে সেলগুলোর ডিভিশন হয় বাইনারি ফিশনের মাধ্যমে, তাদেরকে আমরা অ্যাট এ গ্ল্যান্স বলছি প্রোক্যারিওটিক, লাইক ব্যাকটেরিয়া। এবং যেই সেলগুলোর তুলনামূলকভাবে বড়, ট্রু নিউক্লিয়াস থাকবে, মেমব্রেন বাউন্ডেড অর্গানালি থাকবে, যাদের ফ্ল্যাজেলাটা কমপ্লেক্স ইন স্ট্রাকচার, যাদের প্লাজমা মেমব্রেনে স্টেরল এবং কার্বোহাইড্রেট থাকবে, যাদের রাইবোজোমটা তুলনামূলকভাবে বড়, এবং যাদের সেল ডিভিশনটা হবে মাইটোসিসের মাধ্যমে, তাদেরকে আমরা বলছি ইউক্যারিওটিক। নেক্সট স্লাইড। এই ফ্লো চার্টের আপনারা এই অংশতে তাকান প্লিজ। এই ফ্লো চার্ট থেকে পরীক্ষায় প্রশ্ন যেভাবে আসে সেটা হচ্ছে যে আমরা জানি যে একটা সেলসে লট অফ অর্গানালিজ, সামস হ্যাভিং মেমব্রেন and some organelles have no membrane. পরীক্ষায় আসে যে হোয়াট আর দ্য অর্গানালিজ হ্যাভিং মেমব্রেন, সহজ প্রশ্ন এই ধরনের কিছু আসে। সেটার জন্য এই ফ্লো চার্টটা আমরা দেখব। দেখেন, কিছু স্ট্রাকচারস হ্যাভিং মেমব্রেন লাইক মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলজি কমপ্লেক্স, লাইসোজোম এন্ড পারঅক্সিজোম। যদি কখনো দেখেন যে এরকম দুই সারির চার্ট, একটা মেমব্রেনাস, নন মেমব্রেনাস, যে কোনো দুই সারির চার্ট যদি থাকে, একটা পাশ মুখস্থ রাখাটাই বুদ্ধিমানের কাজ, তাহলে মেমব্রেনাসটা আমরা মনে রাখি। নাও সেল মেমব্রেন। আমরা আগে বলেছি যে সেলের আইসিএফ এন্ড ইসিএফ এর মধ্যে ডিমার্কেশন রাখবার যেই মেমব্রেন সেটা হচ্ছে সেল মেমব্রেন। এই সেল মেমব্রেনের স্ট্রাকচার নিয়ে অনেকগুলো মতভেদ আছে। একটা হচ্ছে ইউনিট মেমব্রেন, একটা ফ্লুইড মোজাইক মডেল, একটা হচ্ছে প্রোটিন লিপিড স্যান্ডউইচ মডেল। ক্লিনিক্যালি আমাদের জন্য ফ্লুইড মোজাইক মডেলটা খুব বেশি ইম্পর্টেন্ট, আমরা এখন সেটা নিয়ে একটু পড়ব। দেখেন, ফ্লুইড মোজাইক মডেল 1970 দুজন সায়েন্টিস্ট সিঙ্গার অ্যান্ড নিকলসন এই মতবাদটি দেন। তাদের এই মতবাদের ছোট্ট মূল কথাটা যদি আমরা এক লাইনে বলতে চাই, তাহলে সাগরে যেমন আইস ভেসে থাকে, ঠিক তেমনি লিপিড বাইলেয়ারের মধ্যে প্রোটিনগুলো ভেসে থাকে। কিছু প্রোটিন এমবেডেড থাকে থ্রু আউট দ্য সেল মেমব্রেন, লিপিড বাইলেয়ার, তাদেরকে আমরা বলছি ইন্টিগ্রাল প্রোটিন। অ্যান্ড কিছু ইসিএফ এ এই সারফেসের সাথে জাস্ট অ্যাটাচ থাকে, তাদেরকে আমরা বলছি পেরিফেরাল প্রোটিন। এই সেলস মেমব্রেনের এই প্রোটিনগুলোর প্রত্যেকটা আলাদা কাজ থাকবে, আমরা সেটা একটু পরে দেখব। এবং সেল মেমব্রেনের অ্যাজ এ হোল কিছু কাজ থাকে। মূল চারটা হচ্ছে, এটা একটা ফিজিক্যাল ব্যারিয়ার হিসেবে কাজ করে, নাম্বার 1। নাম্বার 2, এটার সিলেক্টিভ পারমিবিলিটি আছে। নাম্বার 3, সেলের ভেতরে এবং বাইরে ইলেকট্রোকেমিক্যাল একটা গ্রেডিয়েন্ট আলাদা থাকে। অ্যান্ড নাম্বার 4, এরা কমিউনিকেশন চ্যানেল হিসেবে কাজ করে। ওকে, এখানে দেখেন এই সেলসের যে থিকনেস, এটা থেকে প্রশ্ন আসে, প্লিজ একটা স্টার দিয়ে রাখেন। এবং কম্পোজিশন থেকে প্রশ্ন আসতে দেখা গেছে অনেকবার, একটা স্টার দিয়ে রাখেন। আমরা দেখছি যে সেল মেমব্রেনের সবচেয়ে বেশি থাকছে প্রোটিন, এরপরে লিপিড, এবং খুব মিনিমাম অ্যামাউন্ট কার্বোহাইড্রেট থাকছে। নাও ইন্টিগ্রাল প্রোটিন, অনেকগুলো কাজ ইন্টিগ্রাল প্রোটিন করে, একটা স্টার দিয়ে রাখবেন। বাট পেরিফেরাল প্রোটিন অনলি একটা কাজই করে, অ্যাক্ট অ্যাজ আ এনজাইম। Now nucleus, you can say that is the headquarter of a cell, that is the control house, control center of the cells. Usually nucleus একটা সেলে একটাই থাকে, কিছু সেলে দুটো থাকতে পারে, বাইনিউক্লিয়েটেড বলছি, এবং কিছু সেলে মাল্টিপল নিউক্লিয়াস থাকতে পারে লাইক স্কেলিটাল মাসলস। আমরা এই নিউক্লিয়াস থেকে চারটা স্ট্রাকচার পড়ব। নিউক্লিয়াসের একটা মেমব্রেন, নিউক্লিয়াসের একটা আরেকটা পার্ট হচ্ছে ক্রোমাটিন, আরেকটা হচ্ছে নিউক্লিওপ্লাজম and nucleolus, এই চারটা জিনিস আমরা করব। ফার্স্ট অফ অল নিউক্লিয়ার মেমব্রেন। আমরা দেখেছি সেল মেমব্রেন যেমনি বাইলেয়ার, নিউক্লিয়ার মেমব্রেন তো বাইলেয়ার, দ্যাট ইজ ইনার মেমব্রেন এন্ড দ্যাট ইজ আউটার মেমব্রেন। এখানে হচ্ছে কানেক্টিং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম টু দ্য আউটার মেমব্রেন, এন্ড এখানে ক্রোমাটিন দেখা যাচ্ছে, এখানে নিউক্লিয়ার ল্যামিন এন্ড দ্যাট ইজ দ্য ক্রোমাটিন। ওকে, এই নিউক্লিয়ার মেমব্রেনের আউটার এন্ড ইনার সাইডে একটা কানেক্টিং ব্রিজিং প্রোটিন থাকে, যেখানে 30 টাইপস অফ ডিফারেন্ট প্রোটিন পাওয়া যায়।
নাও ক্রোমাটিন। ইউজুয়ালি ক্রোমাটিন হোল্ড করছেন? আজান দিচ্ছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। ক্রোমাটিনটা বেসিক্যালি কি জিনিস? ক্রোমাটিনকে এক কথা যদি বলতে চাই, দ্যাট ইজ নাথিং বাট ডিএনএ সুতা। ওকে, এটা যেই ডিএনএ সুতাকে আমরা ইন্টারফেজের সময় ক্রোমাটিন বলি, সেটাকেই আমরা সেল ডিভিশনের সময় ক্রোমোজোম বলি। খেয়াল করে দেখেন, ক্রোমাটিন ডিউরিং ইন্টারফেজ এটা থাকবে আনকয়েলড অর লেস কয়েলড, লং এন্ড থিন, সেটাকে আমরা ক্রোমাটিন বলছি। ডিএনএ কন্টেইনিং ডিএনএ অর থ্রেড অফ ডিএনএ, এবং সেটাই যখন সেল ডিভিশনের সময় হাইলি কয়েল থাকে, কম্প্যাক্ট অ্যান্ড থিক থাকে, রিবন লাইক, এবং ডিউরিং সেল ডিভিশনেই পাওয়া যাবে, সেটা হচ্ছে ক্রোমোজোম। আমরা ছবিতে দেখছি, ক্লিয়ার হয়ে যাবে। দ্যাট ইজ দ্য স্ট্রাকচার অফ ক্রোমাটিন। দেখুন নিউক্লিওলাসের ভেতরে যেটা থাকে ক্রোমাটিন। আপনি জেনে থাকবেন নিশ্চয়ই, আমাদের একজন মানুষের শরীরে যে পরিমাণ ক্রোমাটিন থাকে, সেটাকে যদি আনকয়েল করা যায় এবং একটার সাথে একটা বেঁধে দেওয়া যায়, তাহলে এটা যেই দূরত্ব অতিক্রম করবে, সেটা দিয়ে আপনি একবার প্লুটোতে যে আবার ফেরত আসতে পারবেন। সো হিউজ অ্যামাউন্ট। আমরা এই ক্রোমাটিনকে যদি মাইক্রোস্কোপের নিচে দেখি, আমরা যদি এটাকে ম্যাগনিফাই করি, আরো ম্যাগনিফাই করি, তাহলে এখানে কিছু বিল্ডিং ব্লক, সাদা সাদা এই যে বিল্ডিং ব্লক, দিজ আর দ্য নিউক্লিওজোম and these are the structural unit of chromatin, আমরা এগুলো দেখব। এর মাঝখানে যে নীল নীল ডট গুলো দেখছি আমরা, these are the histone protein. Basically histone protein act as a anchor of this chromatin, and আরেক ধরনের প্রোটিনের নিউজ আমরা এখানে পাবো, সেটা হচ্ছে নন হিস্টোন ক্রোমাটিন, যেটা বেসিক্যালি ডিএনএ এর স্ক্যাফোল্ডের সাথে কনসার্ন থাকে। এই ছবিতে দেখছি আমরা these are the super coiling ক্রোমোজোম থেকে আমরা ম্যাগনিফাই করে ক্রোমাটিন দেখছি, আরো ম্যাগনিফাই করলাম, এখানে বিল্ডিং ব্লক দেখা যাচ্ছে, নিউক্লিওজোম, এবং এখানে হিস্টোন প্রোটিন, দিজ আর দ্য ডিএনএ স্ক্যাফোল্ড। এই ক্রোমাটিন গুলোর দুইটা স্টেজ থাকে। একটা অবস্থায় থাকে ক্রোমাটিন গুলো লেস কয়েলড, এবং এটা হচ্ছে মেটাবলিক্যালি অ্যাক্টিভ ফেজ। আরেকটা স্টেজ থাকে হাইলি কয়েলড, এটাকে আমরা বলছি হেটারোক্রোমাটিন, এবং এটা হচ্ছে মেটাবলিক্যালি ইনার্ট ফর্ম। ফাংশনস অফ দ্য ক্রোমাটিন। ফাংশনস অফ দ্য ক্রোমাটিন আমার সাথে বলেন, চারটা কাজ। নাম্বার 1, ক্রোমাটিন জেনেটিক ম্যাটেরিয়াল ক্যারি করে। নাম্বার 2, ক্রোমাটিন সেভারাল টাইপস অফ আরএনএ তৈরি করে। নাম্বার 3, ক্রোমাটিন কোনো ডাউটফুল কেসে আমরা ক্রোমাটিনকে স্টাডি করি। এন্ড নাম্বার 4, এই ক্রোমাটিন গুলো হচ্ছে সেক্স ক্রোমোজোমাল কোনো অ্যাবনর্মালিটি যদি থাকে, সেখানে স্টাডি করা যায়। একটা স্টার দিয়ে রাখেন। নিউক্লিওলাস, আমরা বলেছি আগেই, ইনসাইড দ্য নিউক্লিয়াস there is another highly coiled or electrodense area that is basophilic and more basophilic, and this is nucleolus. এটা basically concerned with RNA synthesis. Just একটাই কাজ মনে রাখবেন, নিউক্লিওলাস RNA synthesis, ডবল স্টার দিয়ে রাখেন। Now mitochondria. This is the structure of mitochondria. Mitochondria also having bilayer, that is outer layer, and that is inner layer. Inner layer also having internal fold, and as a result the surface area of inner layer is more than the outer layer, and the fold is called cristae. Inside the cristae আমরা দেখছি যে ভেতরে মাইটোকন্ড্রিয়ার যে একটা সার্কুলার মাইটোকন্ড্রিয়াল ডিএনএ থাকে। ওকে, নিউক্লিয়াসের বাইরে আরেকটা জায়গায় আমরা ডিএনএ পাই, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। ফাংশনস। মাইটোকন্ড্রিয়া পাওয়ার হাউস অফ দ্য সেল আমরা সবাই জানি। পরীক্ষা প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে, এই মাইটোকন্ড্রিয়া এমন কিছু এনজাইম ক্যারি করে যেটা আমাদের এই সমস্ত মেটাবলিক প্রসেসে হেল্প করে। মেটাবলিক প্রসেসের জন্য হেল্প করে এই এনজাইমগুলো মাইটোকন্ড্রিয়া ক্যারি করে। রেসপিরেটরি চেইন, অক্সিডেটিভ ফসফোরাইলেশন, সাইট্রিক অ্যাসিড সাইকেল, বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড, অ্যান্ড কিটোজেনেসিস। একটা ট্রিপল স্টার দিয়ে রাখবেন প্লিজ। থার্ড ফাংশন যেটা আমরা দেখছি, mitochondria synthesis of RNA, also synthesis of protein. একটা ট্রিপল স্টার দিয়ে রাখবেন দিস ইনফরমেশন। Mitochondria is a structure concerned with protein synthesis also. So now আমাদের শরীরের যে স্ট্রাকচার গুলো হাইলি মেটাবলিক অ্যাক্টিভিটি থাকবে, সেখানে মাইটোকন্ড্রিয়া বেশি থাকবে, এটাই স্বাভাবিক, কারণ মাইটোকন্ড্রিয়ার কাজই হচ্ছে এটিপি তৈরি করা। মাইটোকন্ড্রিয়া যেখানে মেটাবলিক অ্যাক্টিভিটি বেশি, সেখানেই বেশি থাকবে। These are the examples, and দুটো জায়গা আছে যেখানে আমরা মাইটোকন্ড্রিয়া পাই না, আরবিসি এন্ড টার্মিনাল কেরাটিনোসাইট। ইনফিনিটি স্টার প্লিজ দিস টপিক। নাও দ্য ডিফারেন্স। আমরা জেনেছি নিউক্লিয়ার
ডিএনএ অ্যান্ড মাইটোকন্ড্রিয়াল ডিএনএ, দুটো জায়গায় ডিএনএ পাওয়া যাবে। এবং এর তফাৎটা কি কয়েকটা জায়গায় আমি একটু নোট করে দিচ্ছি, আপনার প্লিজ টিক মার্ক দিয়ে রাখেন। নাম্বার 1 সেটা হচ্ছে যে নিউক্লিয়ার ডিএনএ যেটা সেটা ইনহেরিটেড ফ্রম বোথ প্যারেন্টস অ্যান্ড মাইটোকন্ড্রিয়াল ডিএনএ ইনহেরিটেড অনলি ফ্রম দ্য মাদার্স। ওকে, নিউক্লিয়ার ডিএনএটা লিনিয়ার, নিউক্লিয়ার ডিএনএর বেস পেয়ার অনেক বেশি, জিনের সংখ্যাও কম্পারেটিভলি অনেক বেশি ফ্রম দ্য মাইটোকন্ড্রিয়াল ডিএনএ, অ্যান্ড মাইটোকন্ড্রিয়াল ডিএনএ চাইতে নিউক্লিয়ার ডিএনএতে মিউটেশন রেট যেটা সেটা লো, এবং এই নিউক্লিয়ার ডিএনএর ইন্ট্রনস থাকবে। ডিয়ার অডিয়েন্স, ইন্ট্রনস বেসিক্যালি, ইন্ট্রনস মানে হচ্ছে যে আমাদের একটা ক্রোমাটিনে নিউক্লিওটাইড থাকে, লট অফ নিউক্লিওটাইড, সেগুলোর যে সিকোয়েন্স, যে ডিসিপ্লিন, সেটাই হচ্ছে ইন্ট্রন। তাহলে এই নিউক্লিয়ার ডিএনএর ইন্ট্রনটা ডিসিপ্লিন হচ্ছে নিউক্লিয়ার ডিএনএতে, অ্যান্ড এটা মনোসিস্ট্রনিক। মনোসিস্ট্রনিক মিনস কনসার্ন উইথ সিঙ্গেল জিন এক্সপ্রেশন, পলিসিস্ট্রনিক মিনস কনসার্ন উইথ মাল্টিপল জিন এক্সপ্রেশন। সো এই ডিফারেন্সটাকে দুটো স্টার দিয়ে রাখবেন। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ব্যাপারে আমরা যেটা জানবো এটা হচ্ছে হাইওয়ে অফ দ্য সেলস, এন্ড এটা টু টাইপস পাওয়া যায়। একটা হচ্ছে রাফ, যেটাতে অ্যাটাচ থাকবে রাইবোজোম, অ্যানাদার ওয়ান ইজ স্মুথ, যেটাতে কোনো রাইবোজোম অ্যাটাচ থাকবে না। ফাংশনটা ইম্পর্টেন্ট মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ক্ষেত্রে ফাংশনস। ট্রিপল স্টার প্লিজ, দিস ইজ সিনথেসিস exportable protein, phospholipid, carbohydrate, and initial glycosylation of glycoprotein, assembly of multi-chain protein, and post-translational modification. সবগুলোই বোঝা যাচ্ছে। ইনিশিয়াল গ্লাইকোসাইলেশন অফ গ্লাইকোপ্রোটিন, এটা একটু বলে দিই। বেসিক্যালি গ্লাইকোপ্রোটিন ইজ আ টাইপ অফ প্রোটিন যেখানে এই প্রোটিনের সাথে একটা কার্বোহাইড্রেট অথবা অলিগোস্যাকারাইড ব্যান্ড অ্যাটাচ থাকে। এই প্রোটিনের সাথে এই ব্যান্ড অ্যাটাচ হওয়ার যেই প্রসেস সেটাকে আমরা বলছি গ্লাইকোসাইলেশন। পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশনে এটা হয়, এবং এই ঘটনাগুলো সবই ঘটবে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। সো এটা বেশি থাকে কোথায়? দিজ আর দ্য সাইটস, প্যানক্রিয়াটিক এসিনার সেলস, ফাইব্রোব্লাস্ট এবং প্লাজমা সেল। খেয়াল করে দেখেন যেখানে বেসিক্যালি প্রোটিন সিনথেসিসের কাজ বেশি হয় সেখানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রাফ এটা বেশি থাকে। ট্রিপল স্টার। নাও স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ফাংশনটা ট্রিপল স্টার। এটা ইউজুয়ালি কনসার্ন উইথ, রাফের ক্ষেত্রে আমরা পড়েছিলাম কনসার্ন উইথ প্রোটিন সিনথেসিস, স্মুথ কনসার্ন উইথ লিপিড হরমোন and lipid, steroid, cholesterol synthesis. Okay, and another function of the smooth endoplasmic reticulum is participate in contraction process in muscle cells, sequester and release calcium. আমরা মাসকুলার হিস্টোলজি যখন পড়বো আমরা দেখব মাসল কন্ট্রাকশনের জন্য যে ক্যালসিয়ামটা দরকার হয় সেটা সোর্স হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মাসলে সেটাকে আমরা সার্কোপ্লাজমিক রেটিকুলাম নামে ডাকি। ওকে, সবার লাস্ট function is most important, detoxification of drug. Please triple star দিয়ে রাখেন এই ফাংশনটাকে। Now Golgi complex. Golgi complex আমাদের সেলসের একটা মেমব্রেনাস অর্গানেলি। এটার ইউজুয়ালি দুইটা সাইড থাকে, একটা সিস ফেস, একটা ট্রান্স ফেস বলি আমরা। গোলজি কমপ্লেক্সটা বেসিক্যালি আমাদের কয়েকটা যে ফাংশন করে এর মধ্যে একটা হচ্ছে গোলজি কমপ্লেক্স লাইসোজোম তৈরি করবে, আর একটা হচ্ছে গোলজি কমপ্লেক্স প্রসেসিং অ্যান্ড স্টোরিং অফ দ্য লাইসোজোমাল প্রোটিন অ্যান্ড এনজাইম, এই কাজটা করে। সো এই যে প্রসেসিং এবং স্টোরিং করে এই গোলজি কমপ্লেক্সের ভেতরে এই এনজাইম বা প্রোটিনগুলো ঢুকবার জন্য যেই রুট সেটাকে আমরা বলছি সিস ফেস, এবং গোলজি কমপ্লেক্স থেকে বের হয়ে যাওয়ার ডিপার্চার রুট সেটাকে আমরা বলছি ট্রান্সফেস। ফাংশনটা ডবল স্টার দিয়ে রাখেন। নাও রাইবোজোম, দিস ইজ দ্য স্ট্রাকচার অফ রাইবোজোম। এটার দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে লার্জার যেটাকে আমরা 80S বলি অ্যান্ড স্মলার 70S। বেসিক্যালি যে লার্জার ইউনিট এইটাই হচ্ছে কনসার্নড উইথ প্রোটিন সিনথেসিস। অ্যান্ড রাইবোজোম অলসো টু টাইপস, একটা ফ্রি রাইবোজোম অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ অ্যাটাচড রাইবোজোম, যেটা অ্যাটাচ থাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে। রাইবোজোম এর কাজ প্রোটিন সিনথেসিস করা, যদি ফ্রি হয় ইন্ট্রাসাইটোপ্লাজমিক, আর যদি অ্যাটাচড রাইবোজোম হয় এক্সপোর্টেবল প্রোটিন। নাও রিক্যাপিচুলেশন, organelles involved in protein synthesis, please answer please. Number 1 ribosome, number 2 rough endoplasmic reticulum,
and number 3 mitochondria. Lysosome. You can say lysosome is the suicidal bag or the grenade of cells. 40 types of different hydrolytic enzyme and the very destroying enzyme present in the lysosome. Lysosome, two types lysosome আমরা পড়বো আজকে, একটা প্রাইমারি লাইসোজোম যেটা বেসিক্যালি গোলজি কমপ্লেক্স থেকে তৈরি হয়, and another one is secondary lysosome. Say for example, হিউম্যান বডিতে যদি কোনো ফরেন বডি ঢুকে ইনভেড করে তাহলে সেটাকে ম্যাক্রোফেজ এনগালফ করবে, এনগালফ করলে সেখানে একটা ভ্যাকুলেটেড ফর্ম তাদের তৈরি হয় যেটাকে আমরা বলছি ফ্যাগোজোম। এই ফ্যাগোজোম যখন কোনো লাইসোজোমের সাথে অ্যাটাচড হয় তখন আমরা তাকে বলছি সেকেন্ডারি লাইসোজোম। এই সেকেন্ডারি লাইসোজোমটাই বেসিক্যালি মেটাবলিক্যালি অ্যাক্টিভ। লাইসোজোমের ফাংশনের ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে লাইসোজোম বেসিক্যালি দুইটা ফাংশন করে, একটা সুইসাইডাল ব্যাগ হিসেবে, একটা হচ্ছে অটোফেজি। কোনটা কি একটু ব্যাখ্যা করে বলি। যখন একটা সেকেন্ডারি লাইসোজোম ফ্যাগোজোমের সাথে অ্যাটাচড হয় এবং সেই ফ্যাগোজোমের ইনসাইড যে ফরেন বডিটা আছে, যে মাইক্রো অর্গানিজমটা আছে, সেটাকে সে যখন ডিস্ট্রয় করে এবং লাইসোজোম যখন এই রোলটা প্লে করে তখন লাইসোজোমের সেই ফাংশনটাকে আমরা বলছি সুইসাইডাল ব্যাগ। অ্যান্ড অ্যানাদার ওয়ান, আমাদের সেলস প্রতিনিয়ত এই যে অনেক অর্গানেল সম্পর্কে আমরা পড়লাম, আমাদের সেলস সামটাইমস সেলসের ভেতরে অনেকগুলো এক্সট্রা অর্গানেলিস তৈরি হয়। সেলসের এই অর্গানেলিসগুলো কিছু ক্ষেত্রে অকেজো থাকে, কিছু ক্ষেত্রে এত বেশি মাত্রায় তৈরি থাকে যে সেলসের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। তখন সেই এক্সট্রা অকেজো যে অর্গানেলিসগুলো আছে সেগুলোকে ডিস্ট্রয় করার ডাক পড়ে লাইসোজোমের জন্য, লাইসোজোমকে ডাক পড়ে। লাইসোজোম যখন ওই এক্সট্রা অর্গানেলিসগুলো রিমুভ করে অথবা ডিস্ট্রয় করে সেই রোলটাকে আমরা বলছি অটোফেজ। নাও সেন্ট্রিওল। এটা সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচার, বেসিক্যালি আমরা এটাকে সাইটোস্কেলিটন অফ দ্য হিউম্যান সেলস বলবো। ডিটেলস আমরা জানবো, প্রথমে একটু স্ট্রাকচারটা দেখি। এই সেন্ট্রিওলটা বেসিক্যালি থাকে হচ্ছে ট্রিপলেট, তিনটা করে একসাথে থাকে, খেয়াল করে দেখেন তিনটা করে একসাথে, এবং অ্যাজ এ হোল 9টা সেট থাকে, 9 সেটস অ্যাট এ গ্ল্যান্স। এই সেন্ট্রিওল যখন 9 সেটস অ্যাট এ গ্ল্যান্স আমরা এটাকে সেন্ট্রিওল বলছি, এবং a pair of centrioles basically act as a centrosome. Centrosome basically আমাদের সেল ডিভিশনের সময় মাইটোসিসের অপোজিট পোলকে ইন্ডিকেট করে। In this picture, that is during mitosis, that is the equatorial plane and a opposite pole directed by the centrosome. Cytoskeleton. Cytoskeleton is our new topic. আমরা এখানে দেখছি সাইটোস্কেলেটন 3 টাইপস। একটা মাইক্রোটিউবিউল যেটা সবচেয়ে বড় বেশি ডায়ামিটার, এখানে 25 ন্যানোমিটারের মতো, এন্ড ইন্টারমিডিয়েট হচ্ছে 10 ন্যানোমিটারের মতো, অ্যাক্টিন ফিলামেন্ট 7 to 8 ন্যানোমিটারের মতো হয়ে থাকে। প্রত্যেকটার আলাদা কাজ আছে। ওকে, আমরা বলেছিলাম সাইটোস্কেলেটন, এই মাইক্রোটিউবিউল এবং মাইক্রোফিলামেন্ট বেসিক্যালি হিউম্যান বডিতে হিউম্যান স্কেলিটন আছে। একটা বিল্ডিং এর কথা যদি আমরা চিন্তা করি, এখানে রডের যেই রোল, একটা সেলের ভেতরে এই মাইক্রোটিউবিউল মাইক্রোফিলামেন্ট a yellow stick like structure, that is the human skeleton. Functions. Microtubule basically যে কাজগুলো করে, একটা স্টার দিয়ে রাখবেন প্লিজ। মেইনটেইন দ্য সেল শেপ, ইন্টারসেলুলার ট্রান্সপোর্ট, exoplasmic transport of the pigment cells, and chromosome movement by the mitotic spindle. These are the important function of microtubule. And sites where the microtubule found, আপনাদের শীটে সবগুলোই আছে, এই নিচে দুইটা একটু লিখতে হবে, কোলাজেন ফাইবার এন্ড axon. These are the sites of microtubule, একটা স্টার দিয়ে রাখেন। Now microfilament, একটা কাজ ইম্পর্টেন্ট, participant in muscular contraction, intermediate filament. সাইটোস্কেলেটন তিনটা টাইপস আমরা পড়লাম, এর মধ্যে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, এটাকে বলা হয় টিস্যু স্পেসিফিক, অর্থাৎ নির্দিষ্ট ধরনের টিস্যুতে নির্দিষ্ট ধরনের ইন্টারমিডিয়েট ফিলামেন্ট পাওয়া যায়। আপনারা এই বক্সটা খেয়াল করবেন প্লিজ। এই বক্সে প্রথমেই দেখবেন মাসল সেলস, এই কলাম সেল ডিস্ট্রিবিউশনের কলামটা প্লিজ খেয়াল করেন, মাসল সেলস, এবং এর সাথে হচ্ছে ডেসবিন,
যে প্রোটিনটা পাওয়া যায় ইন্টারমিডিয়েট ফিলামেন্টে সেটা ডেসমিন। মাসল সেলসে আরেক ধরনের প্রোটিন পাওয়া যায়, সেটা হচ্ছে সিনামিন, টিক মার্ক করে। নাও নিউরনস পাওয়া যায় পেনফেরিন। নাও নিউক্লিয়ার অফ দ্য সেলস, এখানে পাওয়া যায় লেমিন। ওকে, এই কয়েকটা ইম্পর্টেন্ট, একটু টিক মার্ক করে রাখেন। ওকে, সেল সাইকেল। নাও সেল সাইকেল সম্পর্কে আমরা এখন একটু পড়ব। বেসিক্যালি সেল সাইকেলটা কি জিনিস, আমরা যদি এক কথায় বলতে চাই, দ্যাট ইজ দ্য ইভেন্ট অর দ্যাট ইজ দ্য সিরিজ অফ ইভেন্ট ইন বিটুইন দ্য মাইটোসিস অ্যান্ড ইন্টারফেস। আর একটু সহজ করে যদি বলি, তাহলে দ্যার ইজ আ সিরিজ অফ ইভেন্ট দ্যাট টেক প্লেস ইন আ সেল অ্যান্ড দ্যাট লিডস টু সেল গ্রোথ অ্যান্ড ডিভিশন। এটা হচ্ছে সেল সাইকেল। ইউজুয়ালি 24 থেকে 36 ঘন্টা ডিউরেশন লাগে এবং এর মেজর দুইটা ইভেন্ট হচ্ছে মাইটোসিস অ্যান্ড ইন্টারফেস। মাইটোসিসের স্টেপগুলো আমরা ডিটেল পড়বো লেটার অন, বাট ইন্টারফেজের স্টেজ হচ্ছে তিনটা, G1 or pre-synthetic phase, S or synthetic phase, and then G2 or post-synthetic phase. এখন কোন ফেজে কি হয় সেটা একটু আমাদের জানতে হবে। এই ছবিটাতে দেখেন, পুরো সেল সাইকেলের মধ্যে G1 ফেজটা হচ্ছে সবচেয়ে সময় সাপেক্ষ, 25 আওয়ার্স অ্যারাউন্ড সময় লাগে। এরপরে হচ্ছে এস ফেজ, 8 আওয়ার্সের মতো সময় লাগে। সবচেয়ে ছোট হচ্ছে G2 ফেজ, মাত্র 2.5 থেকে 3 ঘন্টার মতো সময় লাগে। কোন ফেজে কি হবে সেই এগুলো থেকে প্রশ্ন আসে, সেল সাইকেলের এই তথ্যগুলো থেকে প্রশ্ন আসবে। ওকে, প্রথমে আমরা দেখছি G1 ফেজটা বেসিক্যালি এস ফেজের জাস্ট আগের ফেজ, অর্থাৎ সেল এই G1 ফেজ থেকে সেল সাইকেলটা এস ফেজে যাবে এবং মাইটোসিসের যেই ডটার সেলগুলো তৈরি হয় তারা G1 ফেজে প্রবেশ করলো। এখানে বেসিক্যালি সেলের কোনো ডিভিশন হবে না, সেলের গ্রোথ হবে। এই G1, S এবং G2 এখানে বেসিক্যালি সেলের গ্রোথ হবে আর ডিভিশনটা যে মাইটোসিস হবে। সো ডটার সেলগুলো মাইটোসিস থেকে G1 ফেজে আসলো এবং আমরা দেখছি এর পরেই হচ্ছে এস ফেজ। সো আমরা বলতে পারি এই G1 ফেজে কি ঘটনা ঘটবে, যেহেতু G1 ফেজের পরে এস ফেজ, সো এস ফেজের জন্য অর্থাৎ ডিএনএ সিনথেসিস হওয়ার জন্য যেই এনজাইম, যেই প্রোটিনগুলো লাগবে সেগুলো তৈরি হবে G1 ফেজে, অর্থাৎ দ্য প্রোটিন অ্যান্ড দ্য এনজাইম এসেনশিয়াল ফর দ্য S phase or DNA synthesis or DNA duplication usually found or formed in the G1 phase. Okay. S phase এর ক্ষেত্রে বেসিক্যালি DNA synthesis হবে বা DNA duplication হবে এবং G2 phase দেখেন আমরা দেখছি G2 phase এর পরেই হচ্ছে মাইটোসিস অর্থাৎ সেল ডিভিশন। সো কমন সেন্স অ্যাপ্লাই করে বোঝা যায় যেহেতু G2 phase এর পরেই হচ্ছে মাইটোসিস, সো মাইটোসিসের জন্য যে এনজাইম লাগবে, মাইটোসিসের জন্য যে প্রোটিন লাগবে সেগুলো তৈরি হবে G2 ফেজে। ওকে, এট এ গ্ল্যান্স আমরা দেখি G1 ফেজ, RNA and protein essential for DNA replication, that is important, DNA replication এর জন্য প্রোটিন এবং RNA যা লাগবে সেটা G1 ফেজে পাবো। S ফেজে DNA ডুপ্লিকেশন হবে এবং G2 ফেজ আমরা RNA and protein essential for cell division, যেহেতু G2 ফেজের পরেই হচ্ছে মাইটোসিস আমরা দেখেছিলাম, সেল ডিভিশনের জন্য যা প্রয়োজন সেটা তৈরি হবে G2 ফেজে। নাও সেল ডিভিশন, সেল সাইকেল এন্ড সেল ডিভিশন। হিস্টোলজির জন্য এই দুটো টপিক খুব ইম্পর্টেন্ট, আপনারা বিভিন্নভাবে এখান থেকে প্রশ্ন পাবেন। জাস্ট যে ইনফরমেশনগুলো বললাম প্লিজ ট্রাই টু রিমেম্বার, এগুলো থেকে ইনশাআল্লাহ অ্যান্সার করতে পারবেন। এখন সেল সাইকেল, প্রথমে দুইটা টার্ম জেনে নিতে হবে, ক্যারিওকাইনেসিস এন্ড সাইটোকাইনেসিস। ডিভিশন অফ নিউক্লিয়াস ক্যারিওকাইনেসিস এন্ড ডিভিশন অফ সাইটোপ্লাজম সাইটোকাইনেসিস। প্রথমে মাইটোসিস। মাইটোসিসের 4টা স্টেজ আমরা দেখব, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এন্ড টেলোফেজ। আমরা এমবিবিএস লেভেল এগুলো পড়ে এসেছি। ইন শর্ট এই 4টা স্টেজে কখন কি ইভেন্টগুলো ঘটবে আমি একটু বলি। প্রথমে প্রোফেজ, এই ফেজে বেসিক্যালি ক্রোমোজোমগুলোর গ্রাজুয়াল থিকেনিং এন্ড কয়েলিং নাম্বার 1, নাম্বার 2 যে নিউক্লিয়ার মেমব্রেন দ্যাট উইল বি ডিজে পেয়ার্ড, এন্ড নাম্বার 3 নিউক্লিওলাস অলসো ডিসইন্টিগ্রেটেড। প্রোফেজ। আসেন মেটাফেজ। মেটাফেজে যে সেল যে ক্রোমোজোমগুলো হলো, সেলস ক্রোমোজোমগুলো বেসিক্যালি বাই দ্য অ্যাকশন অফ সেন্ট্রোজোম এরা মাইটোটিক স্পিন্ডেলের ইকুয়াটোরিয়াল প্লেন বরাবর যে বসবে। আমি একটু পরে ছবি দেখাবো, জাস্ট পয়েন্টগুলো বলছি। তাহলে মেটাফেজে ক্রোমোজোমস গুলো ইকুয়াটোরিয়াল প্লেন অফ দ্য মাইটোটিক স্পিন্ডল এই বরাবর যে বসবে অ্যান্ড দ্য ক্রোমোজোম উইল সেপারেটেড ইচ আদার এবং সিস্টার ক্রোমাটিড তৈরি করবে। ওকে,
নাও অ্যানাফেজ। অ্যানাফেজে যে তারা এই সেন্ট্রোজোম গুলো সেপারেটেড হবে এবং দে উইল মুভ টুয়ার্ডস দ্য অপোজিট পোল। নাম্বার 4 টেলোফেজ, এই স্টেজে যে বেসিক্যালি আমাদের সেল দুইটা আইডেন্টিক্যাল ডটার সেল তৈরি করবে এবং এই দুইটা ডটার সেলের যে নিউক্লিয়ার মেমব্রেনটা রিঅ্যাপিয়ার করবে, এই ডটার সেলের যে নিউক্লিওলাস আলাদাভাবে সেটা রিঅ্যাপিয়ার করবে। ওকে, ছবি দেখি এখন ক্লিয়ার হয়ে যাবে। দিস ইজ দ্য প্রোফেজ, যেখানে গ্র্যাজুয়াল থিকেনিং এন্ড কয়েলিং হয়। দ্যাট ইজ দ্য ইকুয়েটোরিয়াল প্লেন, এই প্লেন বরাবর বেসিক্যালি বসছে, দ্যাট ইজ মেটাফেজ। দ্যাট ইজ অ্যানাফেজ, যে অপোজিট পোল বরাবর, এখানে ক্রোমাটিড গুলো আলাদা হয়ে যায়, সিস্টার ক্রোমাটিড গুলো আলাদা হয়ে যায় এন্ড সেন্ট্রোমিয়ারও আলাদা হয়ে যায়, হয়ে তারা অপোজিট পোল বরাবর যেতে থাকে, এন্ড দ্যাট ইজ টেলোফেজ। আমরা দেখছি এখানে যে ইকুয়েটোরিয়াল প্লেন বরাবর একটা ইনভেজিনেশন হয়, সেলের ক্যারিওকাইনেসিস এবং সেলের যে সাইটোকাইনেসিস বেসিক্যালি এখানেই ঘটছে। দুটো আইডেন্টিক্যাল টুইন সেল তৈরি হচ্ছে, যেটার নিউক্লিয়ার মেমব্রেনটা এখানে রিঅ্যাপিয়ার করবে এবং নিউক্লিওলাস যেটা সেটাও রিঅ্যাপিয়ার করবে। নাও মিওসিস। মাইটোসিস যেমন আমরা পড়েছি এর কোনো মানে সাব ডিভিশন নেই, চারটা স্টেজ, বাট মিওসিসের উই উইল সি দ্য টু সাব ডিভিশন, নাম্বার 1 মিওসিস এন্ড নাম্বার 2 মিওসিস। মিওসিস 1 কে আমরা বলছি রিডাকশনাল ডিভিশন, কারণ এখানে নাম্বার অফ ক্রোমোজোমস উইল বি রিডাক্টেড, উইল বি ডিভাইডেড ইনটু 2 পার্টস, নাম্বার অফ ক্রোমোজোম। অর্থাৎ মিওসিস 1 এ ক্রোমোজোম 46 থেকে 23 হবে, বাট মিওসিস 2 তে কোনো ক্রোমোজোম সংখ্যা কমবে না, এই জন্য সেটা ইকুয়েটোরিয়াল ডিভিশন আমরা বলি। তবে সেখানে ডিএনএ এর অ্যামাউন্টটা কমে, অর্থাৎ টুয়াইস এন ডিএনএ থেকে এন সংখ্যক ডিএনএ তৈরি হবে মিওসিস 2 তে। মিওসিস স্টেজের ক্ষেত্রে প্রথম যে কয়েকটা টার্ম আমাদের সামনে আসবে, একটা হচ্ছে সিনাপসিস, যেটা হচ্ছে বেসিক্যালি জোড় বাঁধা। এরপরে আমরা পাবো হচ্ছে লেপটোটিন, আমরা চারটা টার্ম পাবো, একটা হচ্ছে টেট্রার্ড, একটা কায়াজমাটা, একটা ক্রসিং ওভার। টেট্রার্ড কি জিনিস? টেট্রার্ড বেসিক্যালি চারটা ক্রোমাটিড, হোমোলোগাস ক্রোমাটিড যখন পাশাপাশি বসবে তখন সেটাকে আমরা টেট্রার্ড বলবো, এবং তাদের মধ্যে যখন ক্লোজ কন্টাক্ট হবে সেটাকে আমরা কায়াজমাটা বলবো, ছবিতে দেখাচ্ছি। অ্যান্ড দেন তাদের মধ্যে যে ইন্টারচেঞ্জিং অফ দ্য জেনেটিক ম্যাটেরিয়াল সেটাকে আমরা বলবো ক্রসিং ওভার। ছবি দেখলে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, দেখেন এখানে রেড যে ক্রোমোজোমটা আমরা দেখছি, দিস আর দ্য সিস্টার ক্রোমাটিড, সিস্টার ক্রোমোজোম, এন্ড এখানে যে ব্লু দেখছি, দিস আর অলসো সিস্টার ক্রোমোজোম। এর তুলনায় নন সিস্টার ক্রোমোজোম। ওকে, এখানে তাদের মধ্যে যে ক্লোজ কন্ট্যাক্ট হলো, চারটা পাশাপাশি আসলো, এটাকে আমরা বলছি টেট্রাড। এবং যে স্পেসিফিক পয়েন্টে তাদের মধ্যে কন্ট্যাক্ট হয়, যে স্পেসিফিক পয়েন্টে এই ক্রোমোজোমগুলোর মধ্যে কন্ট্যাক্ট হয় সেটা হচ্ছে কায়াজমাটা, এবং তাদের মধ্যে যে ইন্টারচেঞ্জ, জেনেটিক ম্যাটেরিয়াল ইন্টারচেঞ্জ হয়, দিস ফেনোমেনন ইজ নোন এজ ক্রসিং ওভার। পয়েন্ট টু বি নোটেড, ক্রসিং ওভারটা হলো ইন বিটুইন সিস্টার এন্ড নন সিস্টার ক্রোমাটিড। ক্রসিং ওভার ইউজুয়ালি ইন বিটুইন সিস্টার এন্ড নন সিস্টার ক্রোমাটিড। This is chiasmata, that is crossing over. Okay, at a glance, mitosis and meiosis. Look at this picture, please. Mitosis আমরা দেখেছিলাম প্রোফেজে, গ্র্যাজুয়াল থিকেনিং এন্ড কয়েলিং, ইকুয়েটোরিয়াল প্লেন বরাবর এন্ড আইডেন্টিক্যাল 2 সেলস, অর্থাৎ একটা প্যারেন্ট সেল, দুটো আইডেন্টিক্যাল ডটার সেল। বাট হোয়াট অ্যাবাউট দ্য মিওসিস? প্রথমে প্রোফেজ, মিওসিস 1 এ যে একটা প্যারেন্ট সেল, দুইটা আইডেন্টিক্যাল ডটার সেলস, এন্ড মিওসিস 2 তে যে দুইটা থেকে আরো দুটো আইডেন্টিক্যাল এবং ওই দুটো থেকে আরো দুটো। সো মিওসিস আফটার কমপ্লিশন অফ দ্য মিওটিক ডিভিশন we will get 4 identical, 4 daughter cells. So the difference between mitosis and meiosis, infinite star দিয়ে রাখবেন প্লিজ, 20 page 20 infinite star। সেলুলার ডাইমেনশন সম্পর্কে আমরা একটু পড়ব। সে ফর এক্সাম্পল দ্যাট ইজ এ সেল, এই সেলের দ্যাট ইজ এপিক্যাল সারফেস and that is 2 lateral surface and that is the basal surface. এই সেলের সারফেস মডিফিকেশন কি আমরা আসলে ডাইমেনশন বলছি। এই এপিক্যাল পোরশনে কিছু মডিফিকেশন থাকে লাইক সিলিয়া, ফ্ল্যাজেলা। ল্যাটারাল ডাইমেনশন বলতে আমরা বুঝাচ্ছি বেসিক্যালি সেলের যে ইন্টারসেলুলার জাংশনস, দিস আর দ্য ল্যাটারাল মডিফিকেশন or specialization of the cell surface, and the basal dimension basically indicate the basal lamina. Okay.
বেসমেন্ট মেমব্রেন বা বেজাল লেমিনা সম্পর্কে আমরা প্রথম পড়বো। এটা দুটো পার্ট, একটা বেজাল লেমিনা, রেটিকুলার লেমিনা। কি স্ট্রাকচার থাকে সেটা থেকে একটু আমরা দেখে নিচ্ছি। বেজাল লেমিনাতে বেসিক্যালি কিছু প্রোটিন পাওয়া যায়, লেমিনিন অ্যান্ড টাইপ 4 কোলাজেন, প্লিজ স্টার্ট দিয়ে রাখেন, টাইপ 4 কোলাজেন, অ্যান্টাসিন পাওয়া যায়, পার্লিসিন পাওয়া যায়। ওকে, আর রেটিকুলার লেমিনাতে বেসিক্যালি পাওয়া যায় হচ্ছে টাইপ 1 অ্যান্ড টাইপ 3 কোলাজেন। And another information is important. In between the basal lamina and reticular lamina, there is another anchoring protein, anchoring fibrillar protein, and that is made by type 7 collagen. Type 7 collagen. That is important. Now the intercellular junction. Intercellular junction basically তিনটা পারপাস। ইন্টারসেলুলার জাংশন দিয়ে আমরা তিনটা পারপাসকে সার্ভ করি। নাম্বার 1, সেলের ভেতরে যে ইন্টারসেলুলার জাংশনগুলো হয় এর মধ্য দিয়ে বেসিক্যালি কিছু জাংশন এই সেলের ইন্টারসেলুলার কিছু জাংশন এর মধ্য দিয়ে কোনো ধরনের ইন্টার কমিউনিকেশনকে প্রিভেন্ট করে, অর্থাৎ ভেতর দিয়ে কোনো আয়ন চ্যানেল, কোনো এক্সচেঞ্জ কিছুই হবে না, অর্থাৎ টাইট বা অক্লুডিং জাংশন আমরা সেগুলোকে বলছি, অর্থাৎ বেসিক্যালি দে উইল প্রিভেন্ট এনি টাইপ অফ কমিউনিকেশন, অক্লুডিং জাংশন। নাম্বার 2, we will see some anchoring junction. Basically তারা একটা সেলের সাথে আরেকটা সেলকে ধরে রাখে, anchoring junction, connecting. And thirdly, we will see some junction will have constant gap in between them, and that is gap junction, communicating junction. সেলের মধ্যকার যে কোনো কমিউনিকেশন, আয়নিক এক্সচেঞ্জ, সব কমিউনিকেটিং জাংশনের মধ্য দিয়ে বেসিক্যালি ইন্টারসেলুলার কমিউনিকেশনটা হয়ে থাকে। ওকে, টাইপস 3 ইম্পর্টেন্ট, অ্যাডহারিং জাংশন, জোনুলার অ্যাডহারেন্স, ডেসমোজোম এন্ড হেমিডেসমোজোম। ওকে, জোনুলার অ্যাডহারেন্স অবলিক দিয়ে লিখে রাখেন ইন্টারমিডিয়েট জাংশন। লামলিতে একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নে দেখবেন জোনুলার অ্যাডহারেন্স না দিয়ে ইন্টারমিডিয়েট জাংশন দেওয়া আছে, এটা সিনোনিমাস। পরীক্ষার প্রশ্ন আসে এইভাবে, হোয়াট আর দ্য অ্যাডহারিং জাংশনস, তখন এই তিনটা আপনার ট্রু হবে, বাকিগুলো ফলস। ইমপারমিবল জাংশন একটাই, জোনুলার অক্লুডেন্স ও টাইট জাংশন, এন্ড কমিউনিকেটিং জাংশন হচ্ছে গ্যাপ জাংশন। আমরা বলবো এই ছবিতে আমরা এই জাংশনগুলো দেখছি, দেখেন এটা সেলের অ্যাপেক্স, ভিলাই মাইক্রোভিলে আছে, অর্থাৎ ভেরি নিয়ার টু অ্যাপেক্স আমরা যেটা পাই সেটা টাইট জাংশন, এর নিচে অ্যাঙ্কোরিং জাংশনগুলো থাকছে, এটা হচ্ছে গ্যাপ জাংশন। এবং তাই হোয়ার অ্যাবাউট দ্য হেমিডেসমোজোম, সবগুলো জাংশন এখানে পাচ্ছি এক্সেপ্ট হেমিডেসমোজোম। পরের ছবিতে দেখেন, দিস ইজ দ্য হেমিডেসমোজোম। বেসিক্যালি এটা থাকে বেজাল লেয়ার, বেসমেন্ট মেমব্রেন অফ দ্য সেলস, আমরা হেমিডেসমোজোমটাকে পাই। ইম্পর্টেন্ট ইনফরমেশন। In this box, very informative and some clinically important information we will get from this box. আপনারা শুধু দুইটা প্যারা খেয়াল করবেন প্লিজ, টাইট জাংশন, অ্যাডহারেন্ট, ডেসমোজোম, হেমিডেসমোজোম, গ্যাপ জাংশনস। ইন্টারসেলুলার জাংশনগুলোর নাম আমরা দেখছি। এই প্যারাটা মেজর ট্রান্সমেমব্রেন লিঙ্ক প্রোটিন, এই প্রোটিনগুলোর নাম খুব ইম্পর্টেন্ট। দেখেন টাইট জাংশনের ক্ষেত্রে অক্লুডিন, অ্যাডহারেন্ট জাংশনের ক্ষেত্রে ক্যাডহিরিন, এখানে ক্যাডহিরিন ফ্যামিলি, হেমিডেসমোজোমের ক্ষেত্রে ইন্টিগ্রিন, এন্ড গ্যাপ জাংশনের ক্ষেত্রে কানেকশন। তো হোয়াট অ্যাবাউট ক্লিনিক্যাল ইম্পর্টেন্স অফ দিস ট্রান্সমেমব্রেন প্রোটিন? লুক এট দিস পিকচার। গ্যাপ জাংশনের ট্রান্সমেমব্রেন প্রোটিনের নাম হচ্ছে কানেকশন। যদি এই কানেকশনে কোনো ধরনের মিউটেশন হয়, দ্যাট উইল লিড পেরিফেরাল নিউরোপ্যাথি। ইজ ইম্পর্টেন্ট ইনফরমেশন। আপনার শেষে একেবারে এই বক্সের শেষে তাকান, মিউটেশন ইন দ্য various connection genes have been linked to certain types of deafness and peripheral neuropathy. ইনফিনিটি স্টার দিয়ে রাখেন। একই রকম ভাবে ইন্টিগ্রেনে যদি কোনো মিউটেশনস হয়, সেটা বুলাস অর ব্লিস্টারিন ডিজিজ হতে পারে। অটোইমিউনিটি যদি হয় ক্যাডহেরিনে, সেটা বেসিক্যালি আমাদের এই স্কিন ডিজঅর্ডারের জন্য দায়ী হতে পারে। লস অফ ক্যাডহেরিন যদি হয়, কোনো অ্যাডহারেন্ট জাংশনের যে আমরা ক্যাডহেরিন নামক মেমব্রেন প্রোটিন আছে, সেটা যদি কোনো কারণে লস হয়, তাহলে সেই সেলগুলোতে যদি কোনো মেলিগনেন্ট ট্রান্সফরমেশন হয়, তাহলে সেটার কোনো বাধা মানে না, সেল টু সেল সরা যেতে পারে যদি ক্যাডহেরিনটা না থাকে। দ্যাট ইজ ইম্পর্টেন্ট ইনফরমেশন। ওকে, অ্যান্ড অক্লুডিনে যদি কোনো মিউটেশন হয়, ডিফেক্ট হয়, তাহলে সেই ক্ষেত্রে সিভিয়ার নিউরোলজিক্যাল ডিজঅর্ডার ডেভেলপ করতে পারে। অর্থাৎ মেডিকেল সিগনিফিকেন্স এই প্যারাটা ইনফিনিটি স্টার, ট্রান্সমেমব্রেন প্রোটিন এই প্যারাটা স্টার দিয়ে রাখেন। নাও ডিস্ট্রিবিউশন। ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে শুধু গ্যাপ জাংশনের ডিস্ট্রিবিউশনটা একটু ট্রিপল স্টার দিয়ে রাখেন প্লিজ। হোয়াট আর দ্য সাইট উই উইল গেট দ্য গ্যাপ জাংশনস? এ লট অফ সাইট, প্লিজ ট্রিপল স্টার প্লিজ। নাও সারফেস মডিফিকেশন।
এই টপিকের শুরুতে আমরা বলেছিলাম যে সারফেস মডিফিকেশনের আমরা ল্যাটারাল মডিফিকেশন পড়লাম, বেজাল মডিফিকেশন বা বেসমেন্ট মেমব্রেন পড়লাম। নাও এপিক্যাল মডিফিকেশনের ক্ষেত্রে আমরা চারটা জিনিস পাবো। নাম্বার 1 সিলিয়া, ফ্লাজেলা, ভিলাই অ্যান্ড মাইক্রোভিলাই। ওকে, স্ট্রাকচারালি আমরা এই মাইক্রোভিলাই এবং স্টেরিওসিলিয়া যেটা আছে, মাইক্রোভিলাই অ্যান্ড স্টেরিওসিলিয়া, এটা স্ট্রাকচারালি সিমিলার। এরকে আপনি দুই ভাই বলতে পারেন, অর্থাৎ মাইক্রোভিলাই ছোট ভাই, স্টেরিওসিলিয়া বড় ভাই। এই মাইক্রোভিলাই এবং স্টেরিওসিলিয়ার দুটারই কাজ হচ্ছে সারফেস এরিয়াকে বাড়ানো, এবং এই দুইটা ইউজুয়ালি লেস মোটাইল অর ইমোটাইল, এবং এই দুটা স্ট্রাকচারের মধ্যে আমরা অ্যাক্টিন ফিলামেন্ট পাবো। সো স্ট্রাকচারালি যেহেতু সিমিলার, আপনি এদেরকে দুই ভাই বলতে পারেন। নাও সিলিয়া অ্যান্ড ফ্লাজেলা, এই দুইটার মধ্যেও কিছু স্ট্রাকচারাল সিমিলারিটি আছে, এদেরকে আপনি দুই ভাই বলতে পারেন। এর মধ্যে সিলিয়া হচ্ছে ছোট ভাই, ফ্লাজেলা হচ্ছে বড় ভাই। সিলিয়া অ্যান্ড ফ্লাজেলা দুইটাই মোটাইল, অ্যান্ড এই দুটার মধ্যেই কন্টেন্ট থাকে মাইক্রো টিউবিউল। নাও ডিস্ট্রিবিউশন, একটু শীতে দাগাবেন ডিস্ট্রিবিউশনটা, সিলিয়া ফ্লাজেলা আমরা কোথায় পাবো, স্টেরিওসিলিয়া কোথায় পাবো, এগুলো ইম্পর্টেন্ট, একটা স্টার দিয়ে রাখেন। ওকে, নাও আমরা বলেছি যে সিলিয়া অ্যান্ড ফ্লাজেলা মোটাইল, তাহলে যখন একটা স্ট্রাকচার মোটাইলিটি থাকে তখন সেটার এই মোটাইলিটির জন্য তার এনার্জি দরকার হবে। সিলিয়াতে এক ধরনের প্রোটিন পাওয়া যায়, নাম হচ্ছে ডাইনিন, দ্যাট ইজ দ্য স্ট্রাকচার অফ ডাইনিন। এই ডাইনিন বা লাইক আর্মস continuous moving action of this dynein will produce ATP, and that ATP will be utilized to movement of the cilia. ফ্লাজেলা শুধু স্পারমাটোজোয়াতেই পাওয়া যাবে। ওকে, আমরা টিস্যু স্ট্রাকচার শুরুতে আমরা দেখছি এপিথেলিয়াল টিস্যু, কানেকটিভ টিস্যু, মাসকুলার টিস্যু অ্যান্ড নার্ভাস টিস্যু। দিজ আর দ্য বেসিক টাইপস অফ টিস্যু ইন হিউম্যান বডি। চারটা টিস্যু সম্পর্কে আমরা পড়বো। প্রথমে এপিথেলিয়াল টিস্যু। প্রথমে যে কথাটা বলা দরকার, আমাদের যে সারফেস অফ দ্য বডি, হিউম্যান বডি অ্যান্ড দ্য ক্যাভিটিজ ইউজুয়ালি কভার করে যারা যে টিস্যুটা, সেটাকে আমরা এপিথেলিয়াল টিস্যু বলি। এর অনেকগুলো বৈশিষ্ট্য আমরা দেখব। ইম্পর্টেন্ট ওয়ান ইজ দ্যাট এপিথেলিয়াল টিস্যু হ্যাজ গট নো ব্লাড সাপ্লাই। এটা তার আন্ডারলাইন টিস্যু থেকে ডিফিউশনের মাধ্যমে এর প্রয়োজনীয় নিউট্রিশন পাবে। এটা ইম্পর্টেন্ট। আরো কিছু বৈশিষ্ট্য আপনাদের শীটে আছে, একটু টেক মার্ক করে রাখেন। তো এপিথেলিয়াল টিস্যুটার আরেকটা ইম্পর্টেন্ট কথা বলা উচিত, সেটা হচ্ছে যে তিনটা জার্ম লেয়ার থেকেই এই এপিথেলিয়াল টিস্যু অরিজিন হতে পারে। দ্যাট ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট ইনফরমেশন। ওকে, আমরা একটা ছবি থেকে এই ক্লাসিফিকেশনটা দেখে নেই। দ্যাট ইজ দ্য পিকচার। এপিথেলিয়াল টিস্যুর ডিফারেন্ট টাইপস অফ এপিথেলিয়াল টিস্যু আমরা দেখছি। একটা হচ্ছে স্কোয়ামাস, এটা ইউজুয়ালি ফ্ল্যাট এন্ড শেপ থাকে, সিঙ্গেল লেয়ার হতে পারে, মাল্টিপল লেয়ার হতে পারে, স্ট্রেটিফাইড যেটাকে বলছি। কিউবয়েডালটা ইউজুয়ালি তার প্রস্থ এবং উচ্চতা সমান থাকে, এটা সিম্পল অথবা মাল্টিপল হতে পারে। কলামনারের ক্ষেত্রেও সিম্পল কলামনার হতে পারে, স্ট্রেটিফাইড হতে পারে। এটা ইউজুয়ালি তার প্রশস্ত যতটুকু এর চেয়ে বেশি টল হয়। ওকে, নাও কিছু এপিথেলিয়ামের সাইট আমাদের একটু ইম্পর্টেন্ট পড়তে হবে। এর মধ্যে একটা হচ্ছে ট্রানজিশনাল এপিথেলিয়াম। ট্রানজিশনাল এপিথেলিয়াম পড়ার আগে আমরা একটু আপনাদের শীটে দেখছি কিছু এপিথেলিয়ামের সাইট আমাদেরকে পড়তে হবে। পেজ 28 এ দেখেন স্কোয়ামাস এপিথেলিয়াম, পেজ 20 স্ট্রেটিফাইড কলামনার এপিথেলিয়াম, ওকে, ইউরেথেলিয়াম। ট্রানজিশনাল এপিথেলিয়ামের আরেক নাম হচ্ছে ইউরেথেলিয়াম। আমাদের যে ইউরিনারি সিস্টেম, সেখানে মেটাবলিক যে ওয়াস্ট প্রোডাক্ট ইউরিনের মাধ্যমে এক্সক্রিট আউট হয় শরীর থেকে, এই মেটাবলিক ওয়াস্ট প্রোডাক্ট বের হওয়ার সময় থ্রু ইউরিনারি চ্যানেল যাতে রিঅ্যাবজর্ব না হয়ে যায়, সেটাকে প্রিভেন্ট করার জন্য সেখানে স্পেশাল টাইপস অফ এপিথেলিয়াম থাকে, যেটাকে আমরা বলছি ইউরেথেলিয়াম। এটার স্ট্রাকচারটা আমরা ছবি থেকে দেখি। চলো, এটি ইউজুয়ালি মাল্টি লেয়ার্ড, এবং আপার যেই এপিথেলিয়াম আছে সেটা ডোম শেপ, নিচে স্কোয়ামাস থাকতে পারে, কলামনার থাকতে পারে, এবং মাল্টিপল লেয়ার থাকে স্কোয়ামাস এপিথেলিয়াম, ট্রানজিশনাল এপিথেলিয়ামটা। নাও একটা চার্ট আছে আমাদের এজ এ হোল হিউম্যান বডির লাইনিং এপিথেলিয়াম, 31 পেজ।
having one type of epithelium and inner surface having another. Different type of epithelium urogenital system. Now glands. Epithelial কিছু cells having the secretory criteria যেটাকে আমরা বলছি গ্ল্যান্ড। আমাদের শরীরে a lot of gland আমরা পাবো, এর several types of classification আমরা দেখব, বাট ক্লিনিক্যালি আমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট গ্ল্যান্ডস সিক্রেশনের যে ম্যানার এর উপর ডিপেন্ড করে একটা সিক্রেটরি আমরা ক্লাসিফিকেশন করি, যেটাকে আমরা ম্যারোক্রাইন, অ্যাপোক্রাইন এন্ড হলোক্রাইন এই তিনটা টাইপসে নিয়ে। এই ছবিতে খেয়াল করে দেখেন, প্রথম যেই ছবিটা আমরা দেখছি এটা একটা গ্ল্যান্ডের সিক্রেশন যাচ্ছে এবং এখানে শুধুমাত্র সিক্রেটরি যে সাবস্টেন্স প্রোডাক্ট সেগুলোই গ্ল্যান্ডের লুমেন দিয়ে বের হয়ে ডাক দিয়ে চলে যাচ্ছে সাইট অফ অ্যাকশন, অর্থাৎ এখানে তার সিক্রেটরি সেলসের কোনো ডিস্ট্রাকশন নাই। বডির ম্যাক্সিমাম এক্সোক্রাইন গ্ল্যান্ড সাচ টাইপ অফ ম্যারোক্রাইন গ্ল্যান্ড এবং এই ফ্যাশনেই এক্সোসাইটোসিসের এই ফ্যাশনেই তারা সিক্রেশনটা করে, তাদেরকে আমরা বলছি ম্যারোক্রাইন গ্ল্যান্ড। ওকে, নাও দ্য হলোক্রাইন গ্ল্যান্ড। In this picture, দেখেন along with secretion of the gland, the cells of the gland will be destructed. After completion of the gland, আমরা বলতে পারি সিক্রেশন শেষ, গ্ল্যান্ডও শেষ। এর উদাহরণ হচ্ছে টার্সাল এন্ড সিবাসিয়াস। টার্সাল এন্ড সিবাসিয়াস আপনারা বলতে পারেন নিমোনিক, তুমি শেষ, টিএস তুমি শেষ। টার্সাল এন্ড সিবাসিয়াস সিক্রেশন শেষ, তো গ্ল্যান্ডের অস্তিত্বও শেষ। থার্ড ওয়ান অ্যাপোক্রাইন গ্ল্যান্ড আমরা বলছি। Along with secretion of the gland, the apical portion of the gland cells, apical portion of the gland will be lost. So এটাকে আমরা বলছি অ্যাপোক্রাইন সিক্রেশন। এটার একটা ইম্পর্টেন্স হচ্ছে যে এই সিক্রেশনের সাথে এখানে যদি ব্যাকটেরিয়াল কন্টামিনেশন হয়, that will produce bad smell and responsible this gland apocrine. Now the goblet cell. We have single gland, single unicellular gland. একটাই সেল acts as a gland, that is goblet cells. আমরা এখন সেটার সাইটস আর ইম্পর্টেন্ট ট্রিপল স্টার দিয়ে রাখেন, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন এবং রেসপিরেটরি ট্রিতে পাওয়া যায়, টার্মিনাল ব্রঙ্কিউল। ছবিতে দেখেন দ্যাট ইজ দ্য পিকচার অফ গবলেট সেল। এখানে তার সিক্রেটরি প্রোডাক্টগুলো সব থাকে উপরে এবং গবলেট সেলের যে নিউক্লিয়াস সেটা থাকে নিয়ার টু টেইল, বুদ্ধি থাকে নিচে তার গবলেট সেলসের। Some epithelial cells having special property, myoepithelial cells, এর উদাহরণটা একটু স্টার্ট দিয়ে রাখবেন, সুইট গ্ল্যান্ড, salivary gland, mammary gland and lacrimal gland. Now connective tissue, একটু হোল্ড রাখেন, নামাজ পড়ে আসি। হ্যাঁ, ওকে, নাও আমরা কানেকটিভ টিস্যু সম্পর্কে পড়াশোনা করব। That binds or connect our cells and organs and ultimately make the structure of human body, that is connective tissue. এই কানেকটিভ টিস্যুর সাথে অন্যান্য টিস্যুগুলোর কিছু বেসিক তফাৎ আছে। অন্য টিস্যুগুলোর যেমন সেলস এর পরিমাণ বেশি, লাইক মাসকুলার টিস্যু, নার্ভাস টিস্যু, এপিথেলিয়াল টিস্যু, বাট কানেকটিভ টিস্যুর ক্ষেত্রে সেলস এর পরিমাণ মিনিমাম, বাট এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স এর পরিমাণ হচ্ছে ম্যাক্সিমাম। সাইডে চলে যাচ্ছি, ওকে, এক্সট্রা সেলুলার হচ্ছে ম্যাক্সিমাম। এবং এই কানেকটিভ টিস্যু ইউজুয়ালি আরো কিছু বৈশিষ্ট্য আছে, আমরা একটু দেখব। মেসোডার্মাল ইন অরিজিন, এক্সেপ্ট কানেকটিভ টিস্যু নার্ভাস টিস্যু, নার্ভাস টিস্যু আমরা দেখব নিউরেক্টোরাম থেকে আসে এবং বোথ ব্লাড এন্ড নার্ভ সাপ্লাই ইজ প্রেজেন্ট। কানেকটিভ টিস্যু সেলস, কানেকটিভ টিস্যু ফাইবারস এন্ড গ্রাউন্ড সাবস্টেন্স, এই তিনটা বিষয় আমাদেরকে এখান থেকে জানতে হবে। প্রথমে সেলস। ওকে, two types of cells usually present in the connective tissue. Some derived from the hematopoietic stem cells, a lot of cells is there, and some cells আমরা বলি যেটাকে ফিক্স সেল derived from the primitive mesenchymal cells. ওকে, এই দুই সিরিজের মধ্যে যে কোনো এক সিরিজকে মনে রাখেন, বেটার ফিক্স সেলগুলোকে মনে রাখেন। ফাইব্রোব্লাস্ট, কন্ড্রোব্লাস্ট, অস্টিওব্লাস্ট, এডিপোজ সেলস, পিগমেন্ট সেল, মাস্ট সেলস এন্ড রেটিকুলার সেল। খুব সহজ করে এখান থেকে প্রশ্ন আসতে পারে, হোয়াট আর দ্য ফিক্স সেলস প্রেজেন্ট ইন কানেকটিভ টিস্যু? ওকে, সিম্পল।
নাও অ্যানাদার টপিক, সেলস অফ মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইটিক সিস্টেম। ওকে, এখানে দেখেন সবগুলো সেলস বেসিক্যালি অ্যারাইজেস ফ্রম ব্লাড মনোসাইট, বাট তারা যখন শরীরের ডিফারেন্ট অর্গানে যে ফিক্সড হয় এবং সেখানে তারা একই ফাংশনটা একই, মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইটিক সিস্টেমের সেলসগুলো মনোসাইট থেকে অ্যারাইজ করবে এবং শরীরের যে কোনো অর্গানেই যে তারা রেসিডেন্ট হোক না কেন তাদের কাজ হচ্ছে ফ্যাগোসাইটিক অ্যাকশন। মূলত আমরা একটু নামগুলো দেখি। যখন ব্লাডে থাকে আমরা সেটাকে মনোসাইট বলি, কানেকটিভ টিস্যু বা লিম্ফয়েড অর্গানে থাকলে আমরা ম্যাক্রোফেজ বলছি, ব্রেইনে গেলে আমরা সেটাকে মাইক্রোগ্লিয়াল সেল বলছি, কানেকটিভ টিস্যুতে মাল্টিনিউক্লিয়ার জায়ান্ট সেল, লিভারে থাকলে কাপ্পার সেলস, লিম্ফ নোডে ডেনড্রাইটিক সেল, বোনসে আমরা বলছি অস্টিওক্লাস্ট অ্যান্ড স্কিনে বলছি ল্যাঙ্গারহ্যান্স সেলস। অ্যানাদার ওয়ান আপনি লিখে রাখতে পারেন, সেটা হচ্ছে আমরা বলবো মাইক্রোগ্লিয়াল সেলস, হিস্টোসাইট, টিস্যু ম্যাক্রোফেজ, হিস্টোসাইট, টিস্যু ম্যাক্রোফেজ। নাও গ্রাউন্ড সাবস্টেন্স, বেসিক্যালি গ্রাউন্ড সাবস্টেন্স হচ্ছে আমাদের কানেকটিভ টিস্যুর সিমেন্ট। বিল্ডিং এ যেমন সিমেন্টের যে রোল, গ্রাউন্ড সাবস্টেন্স কানেকটিভ টিস্যুতে একই রোল। এখান থেকে শুধু কিছু এক্সাম্পল মনে রাখা, গ্লাইকোজামাইনোগ্লাইকেন, প্রোটিওগ্লাইকেন, মাল্টি অ্যাডহেসিভ গ্লাইকোপ্রোটিন এন্ড ডিস্ট্রিবিউশন অফ গ্লাইকোজামাইনোগ্লাইকেন, উদাহরণগুলো একটু দেখে রাখা খুবই ইম্পর্টেন্ট। এটা কানেকটিভ টিস্যুর ফাইবারগুলো সম্পর্কে আমাদের জানতে হবে, কোলাজেন, ইলাস্টিক এন্ড রেটিকুলার ফাইবার। অনেকবার প্রশ্ন এসেছে এখান থেকে, কোলাজেন ফাইবার এবং ইলাস্টিক রেটিকুলার ফাইবার কোনটার চেহারা কেমন, কোনটা ব্রাঞ্চড, কোনটা আনব্রাঞ্চড, কোনটা শর্ট এন্ড লং, আমরা এগুলো একটু দেখব। এবং বেসিক্যালি কোনটা কোথায় পাওয়া যায়, distribution of the different fibers of the connective tissue is very important topic. So let's us to know that. Cartilage প্রথম, আপনাদের শীটের পেজ নম্বর 39 পেজে আমি রিকোয়েস্ট করব ডিস্ট্রিবিউশন অফ কোলাজেন। এখানে একটা চার্ট দেয়া আছে, টাইপ 1 কোলাজেন কোথায় পাওয়া যায়, প্লিজ টিক মার্ক। এরপরে দেখাবেন টাইপ 4 কোলাজেন কোথায় পাওয়া যায়, প্লিজ টিক মার্ক। টাইপ 7 কোথায় পাওয়া যায়, প্লিজ টিক মার্ক। টাইপ 12 কোথায় পাওয়া যায়, প্লিজ টিক মার্ক। এর নিচে একটা বক্স দেয়া আছে, ডিফারেন্স বিটুইন কোলাজেন, রেটিকুলার এন্ড ইলাস্টিক ফাইবার। এই বক্স থেকে আপনাকে প্রথমেই তিনটা নিমোনিক আমি লিখে দিতে বলবো। নাম্বার 1 যেটা আমরা লিখছি, কোলাজেন ফাইবার, একটু লিখবেন, কোলাজেন ফাইবারের ক্ষেত্রে লিখবেন প্লিজ LUC ফর কোলাজেন। L means long unbranched collagen, long unbranched collagen. রেটিকুলার ফাইবারের ক্ষেত্রে লিখবেন RBS, আর এ রেটিকুলার, বি তে ব্রাঞ্চড, এস এ শর্ট। এবং ইলাস্টিক ফাইবারের ক্ষেত্রে লিখবেন বেল, BEL, I mean বি তে ব্রাঞ্চড, ই ইলাস্টিক, এল এ লং। আর দিস আর দ্য নিমোনিক্স। প্রশ্ন এসছে কোনটা ব্রাঞ্চড, আনব্রাঞ্চড অর লং, শর্ট, এটা অ্যান্সার করার জন্য নিমোনিকটা। ওকে, নেক্সট পেজ, কার্টিলেজ। প্রথম এবং ইম্পর্টেন্ট কথা, কার্টিলেজ এমন একটা স্ট্রাকচার যেটার নিজস্ব কোনো ভাস্কুলারিটি নাই, কোনো নার্ভ সাপ্লাই নাই এবং কোনো লিম্ফেটিক ড্রেনেজ নাই। ওকে, এই কার্টিলেজটা আমাদের, কার্টিলেজের তিনটা টাইপস আমরা পড়ব, একটা হায়ালিন, একটা ইলাস্টিক এন্ড একটা ফাইব্রোকার্টিলেজ। ডিস্ট্রিবিউশনটা ইম্পর্টেন্ট, ডিস্ট্রিবিউশন থেকে প্রশ্ন আসে কার্টিলেজ। আর কার্টিলেজে কিছু বর্ণনা থাকে যে কোনটা কি ধরনের, খুব বেশি ইম্পর্টেন্ট, একটু জেনে রাখা যাক। বাট দ্য ডিস্ট্রিবিউশন, হায়ালিন, ইলাস্টিক এন্ড ফাইব্রোকার্টিলেজ। নাম্বার 1, what are the sites of hyaline cartilage? মনে রাখতে হবে আমাদের শরীরের most of the cartilage are usually hyaline. A lot of sites hyaline cartilage পাওয়া যায়। প্রথমে দেখেন coastal cartilage, articular cartilage of the different types of joints in our body, thyroid cricoid cartilage, তারপরে tracheobronchial cartilage and nasal septum, lateral wall of the nose. All of these are hyaline cartilage. Infinity star. Now the elastic cartilage. Mnemonics হচ্ছে triple E, double C, triple E and double C, CC. An auricle of the external layer, external auditory tube and external auditory canals also. Epiglottis. দুইটা লেরিংসের দুইটা জায়গায় ইলাস্টিক কার্টিলেজ পাওয়া যায়, একটা ইউনিফর্ম and another one is corniculate. So triple E and double C mnemonic. Fibrocartilage usually present in the midline of our body like intervertebral disc, like pubic symphysis, like meniscus আমাদের যে in between knee joint এ যেটা পাওয়া যায়, all of these are the fibrocartilage.
and another sides articular disc of the temporomandibular joint, a particular cartilage of the bones, mandible, clavicle, and the glenoidal labrum and acetabular labrum. This is the site of fibrocartilage. Triple star, please. এই ছবিতে আমরা অ্যাট এ গ্ল্যান্স কার্টিলেজের ডিস্ট্রিবিউশনটা দেখছি। নীল রঙের যেগুলো অলমোস্ট এভরিহোয়ার অফ আওয়ার বডি, কোস্টাল কার্টিলেজ, ইন বিটুইন দ্য জয়েন্ট সব হচ্ছে হাইল্যান্ড কার্টিলেজ। রেড মার্ক করা যেগুলো ফাইব্রোকার্টিলেজ আমরা দেখছি, ইন্টারভার্টিব্রাল ডিস্ক, পিউবিক সিম্ফাইসিস, মেনিসকাস, এন্ড কিছু আছে আমরা দেখব ইলাস্টিক কার্টিলেজ, নীল কালারের যেগুলো ইলাস্টিক কার্টিলেজ। নাও দ্য বোনস। ওকে, জ্যান কোরিয়াতে যে পিকচারগুলো দেওয়া আছে হিস্টোলজিক্যাল ফিচারের, ছবিটা এখনই দেখব এবং এই ছবি থেকে আমরা বোনসের স্ট্রাকচার পড়ে ফেলব। ওকে, একটা তথ্য বলে রাখি, আমাদের যে হিউম্যান বোন, ইউজুয়ালি হিউম্যান বোন এন্ড দ্য কংক্রিট, হুইচ ওয়ান ইজ মোর স্ট্রঙ্গার? অ্যান্সার প্লিজ। হিউম্যান বোন ইজ 4 times মোর স্ট্রঙ্গার ইভেন দেন দ্য কংক্রিট। ওকে, দেখেন এরকম স্ট্রং বোনসেরও 25% ওয়াটার, সো দ্যাট ইজ দ্য মিরাকল অফ দ্য ক্রিয়েশন ইউ ক্যান সে। 75% সলিড, যার মধ্যে অর্গানিক 30%, and a lot of ions প্রেজেন্ট থাকে বোনসে যেগুলো হচ্ছে ইনঅর্গানিক 45%। এই ছবিতে আমরা দেখে ফেলছি। লুক এট দিস পিকচার প্লিজ। দিস ইজ দ্য লং বোন। এর দুইটা পার্ট থাকবে, একটা কম্প্যাক্ট এন্ড কম্প্যাক্ট বোন, একটা হচ্ছে স্পঞ্জি বোন। এই কম্প্যাক্ট বোনের ক্ষেত্রে আমরা বাইরে পেরিওস্টেম দেখলাম, ভেতরে কম্প্যাক্ট বোনের যে দেখেন ইন লেয়ার্স, লেয়ার আফটার লেয়ার, দ্যাট ইজ দ্য কনসেন্ট্রিক ল্যামেলি, অ্যারেঞ্জ ইন লেয়ার আফটার লেয়ার, কনসেন্ট্রিক ল্যামেলি, and the circular region is called osteon. Basically that is the structural unit of compact bone. Osteon আমরা যদি এটাকে আরো বেশি ম্যাগনিফাই করি, আমরা দেখব in the center of the osteon the neurovascular channels of the bone, and that is the Haversian canals of the bone, neurovascular structure গুলো পাস করে, and that is the Volkmann's canal, neurovascular structure পাস করে। Okay, and in between the two lamellae there is a space which is called লেকুনি। বেসিক্যালি যে লেকুনিতে থাকবে হচ্ছে অস্টিওসাইট, দিস ইজ দ্য অস্টিওসাইট বেসিক্যালি। আরো দুই ধরনের সেলস আমরা বোনসে দেখব। এখন এই ছবিতে দেখেন লেয়ার আফটার লেয়ার, দ্যাট ইজ ল্যামেলি, এবং যে পটেনশিয়াল স্পেসগুলো আছে যেখানে অস্টিওসাইট থাকে, দ্যাট ইজ লেকুনি, এবং এই অস্টিওসাইটের যে প্রসেসগুলো কানেক্টিং প্রসেস যেই চ্যানেলের মধ্য দিয়ে, দ্যাট ইজ ক্যানালিকুলাস। ওকে, অস্টিওব্লাস্ট ইউজুয়ালি বোন ফর্মিং সেলস, অস্টিওক্লাস্ট বোন রিজর্ভিং সেল, and osteocyte হচ্ছে বেসিক্যালি অস্টিওসাইটটা মেইনটেইন করে বোনসের যে ম্যাট্রিক্স আমরা যেটা বললাম স্ট্রাকচারে, সেই ম্যাট্রিক্সকে মেইনটেইন করে অস্টিওসাইটস। অস্টিওব্লাস্ট সম্পর্কে একটু বর্ণনা আমরা এক নজর দেখে রাখলাম, অস্টিওক্লাস্ট বেসিক্যালি আর অস্টিওসাইটস। ওকে, এখন কোনটা কোথায় থাকে দেখেন, অস্টিওব্লাস্ট আমরা বলেছি সারফেস রিজিয়নে থাকবে, and osteoclast যেখানে আছে এই জায়গাটার নাম হচ্ছে লেকুনি, বা ইউ ক্যান সে দ্যাট ইজ হর্স শেপ লেকুনি, and অস্টিওসাইট বোন ম্যাট্রিক্সকে মেইনটেইন করবে, যেটা আমরা দেখেছি থাকবে হচ্ছে the canalic osteocyte usually present ওকে। বোন ম্যাট্রিক্স আমরা জেনেছি 25% এখানে ওয়াটার, 75% হচ্ছে সলিড, 30% অর্গানিক, যার মধ্যে 95% হচ্ছে টাইপ 1 কোলাজেন। স্টার দিয়ে রাখেন প্লিজ, 95% টাইপ 1 কোলাজেন, ইনঅর্গানিক হচ্ছে 45%। সো নাও দ্য ডিফারেন্ট পার্টস অফ এ লং বোন। ইন দিস পিকচার আমরা একটা লং বোন দেখছি, যেটার এই অংশটুকুকে আমরা বলছি ডায়াফাইসিস, যেটা প্রাইমারি সেন্টার থেকে অসিফাইড হয়, দ্যাট ইজ এপিফাইসিস অসিফাইড ফ্রম সেকেন্ডারি সেন্টার, and here we will get the epiphyseal cartilage, যেটা এখনো ইউনাইটেড হয় না, এমন বোনসে আমরা পাবো, এবং এর নিচে আমরা পাবো মেটাফাইসিস। গ্রোয়িং ইন অফ এ লং বোন, যে কোনো একটা লং বোনের গ্রোয়িং ইন এর ক্ষেত্রে খেয়াল করেন, দ্যাট ইজ শোল্ডার, দ্যাট ইজ রিস্ট, এন্ড দ্যাট ইজ নি জয়েন্ট। কি বললাম? নি জয়েন্ট এন্ড শোল্ডার, এই তিনটা জয়েন্টের পাশে আমাদের গ্রোয়িং ইন গুলো থাকে। In this picture, shoulder, wrist and knee, that is the site of growing end. Ossification center এর ক্ষেত্রে আমরা বলেছি আপনাদের শীটের পেজ নম্বর 46, জাস্ট দুটো ইনফরমেশন। প্রাইমারি ossification center বেসিক্যালি সেখান থেকে ডেভেলপ করবে ডায়াফাইসিস, এন্ড প্রাইমারি ossification center বেসিক্যালি অ্যাপিয়ার করে বিফোর বার্থ, এবং এট দ্য এজ অফ 4 month of intrauterine এজ এটা ডিসঅ্যাপিয়ার করে যায়। দেখেন, end of 4 month intrauterine life. Secondary ossification center
that will appear after birth and usually close হয় 20 to 25 years around. And secondary ossificant center থেকে usually develop করে epiphysis. Now the joint. Two types of joint we should read in this lecture. First of one is synarthrosis, যে জয়েন্টের very limited or no movement আমরা synarthrosis বলছি, and another types of joint diarthrosis, freely movable আমরা বলতে পারি synovial joints. কিছু উদাহরণ আমরা এখানে পড়ব synovial joint. Okay, at a glance, 49 page of your lecture sheet. উদাহরণ, please look at me. That is shoulder, ball and socket. You can tell along with me. Shoulder, ball and socket. Elbow, hinge, interphalangeal joint, also hinge. Elbow hinge, interphalangeal, also hinge. And superior radial joint এবং inferior radial joint. These are the pivot type of joint. Superior and inferior radial joint, pivot type of joint. এর নিচে আমরা যেটা পাবো wrist, that is ellipsoid. Metacarpophalangeal joint, that is ellipsoid. Wrist ellipsoid, metacarpophalangeal joint, also ellipsoid. এর নিচে আসেন carpal and carpometacarpal. These are the saddle variety. Carpal, carpometacarpal, saddle variety. Okay, again, ball and socket, superior inferior radial joint হচ্ছে pivot, wrist joint হচ্ছে ellipsoid, metacarpophalangeal joint also ellipsoid, and carpal, intercarpal joint and carpometacarpal joint, that is about the lower limb. What about the lower limb? Hip joint, ball and socket, then knee joint. Basically knee joint is a modified hinge. This is the complex joint of our body. Two condylar and one saddle joint is here. Modified hinge you can say. Ankle joint, that is plain hinge, plain type, that is simple hinge, sorry, ankle joint, simple hinge. Patellar joint, that is plain type of joint. এবং আমরা হাতের ক্ষেত্রে যেমন করেছি interphalangeal joint গুলো hinge, পায়ের ক্ষেত্রেও interphalangeal joint also hinge. হাতে যেমন করেছি metacarpophalangeal joint গুলো হচ্ছে ellipsoid, পায়ের ক্ষেত্রেও metatarsus joint also ellipsoid. Now typical synovial joint. Synovial joint থেকে মাঝে মধ্যে কোশ্চেন আসে, আমরা এই পিকচারটা থেকে এর উদাহরণগুলো একটু synovial joint-এর বর্ণনাটা একটু জেনে ফেলি। পিকচার খেয়াল করে দেখেন, synovial joint-এর ক্ষেত্রে একটা জয়েন্ট ক্যাভিটি থাকবে এবং আর্টিকুলার যে সারফেস সেখানে আর্টিকুলার কার্টিলেজ থাকবে এবং এই জয়েন্ট ক্যাভিটির পাশে থাকবে synovial membrane, ইয়েলো রঙে দেখা যাচ্ছে। এই জয়েন্ট ক্যাভিটিতে এক ধরনের ফ্লুইড থাকে, আমরা যেটাকে বলছি synovial fluid। এই ফ্লুইডটা সিক্রেশন হবে ফ্রম দিস synovial membrane। ওকে, এর বাইরে থাকবে এই জয়েন্টকে স্ট্রং করার জন্য ফাইব্রাস ক্যাপসুল, যেটাকে আমরা জয়েন্ট ক্যাপসুল বলি, এবং এরও বাইরে এই জয়েন্টের যেটা আমাদের লিগামেন্টস এন্ড টেন্ডনস আর ইউজুয়ালি অ্যাটাচড। সো টিপিক্যাল সাইনোভিয়াল জয়েন্টের এটাই হচ্ছে ধরন। নাও এডিপোস টিস্যু, আমরা এডিপোস টিস্যুটা একটা ছবি থেকে পড়ে ফেলি। লুক এট দিস পিকচার প্লিজ। দুটো ছবি পাশাপাশি দেখছি, একটা ছবিতে আমরা দেখছি যে স্মলার এ লট অফ লোকিউলাই ফ্যাট লোকিউলাই, আরেকটাতে এ লার্জ লোকিউলাই। একটা সিঙ্গেল নিউক্লিয়াস যেটা পেরিফেরিতে আছে এবং এখানে একটা সিঙ্গেল নিউক্লিয়াস যেটা সেন্ট্রালে আছে। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো মাইটোকন্ড্রিয়া এবং এই এডিপোস টিস্যু যেটা বেসিক্যালি আমাদের শরীরের এডিপোস টিস্যুর এই হচ্ছে চিলড্রেনদের ক্ষেত্রে থাকে, যেটাকে আমরা ব্রাউন ইয়েলো ফেট বলতে পারি। চিলড্রেনদের ক্ষেত্রে ইয়েলো ফেট, চিলড্রেনের ক্ষেত্রে ব্রাউন ফেট বলতে পারি, দ্যাট ইজ, আর অ্যাডাল্টদের ক্ষেত্রে আমরা এটাকে বলছি ইয়েলো ফেট।